দাঁতের সমস্যায় অনেকেই ভোগেন। বর্ষাকালে কিভাবে দাঁতের যত্ন নেওয়া যায়, কিভাবে দাঁতকে রক্ষা করা যায়, সেই বিষয়ে আলোচনা করার জন্য জিও বাংলার হেলথ কথার এপিসোড নিয়ে আমি বৈশালী আজকে চলে এসেছি। আমার সাথে পেয়ে গেছি একজন ডেন্টিস্টকে। দেখিয়ে নেব কে রয়েছেন আমাদের সাথে। আমাদের সাথে পেয়ে গেছি ডেন্টিস্ট ডক্টর অপ্রতিম দেবকে। ওয়েলকাম টু জিও বাংলা। থ্যাংক ইউ স্যার, আমাদের আজকে যেহেতু টপিক যে বর্ষাকালে কিভাবে দাঁতের যত্ন নেওয়া উচিত, আমি প্রথমে জিজ্ঞাসা করবো যে বর্ষাকালে দাঁতের কি কি সমস্যা দেখা যায়? দাঁতের সমস্যার মধ্যে যেটা মেনলি পেশেন্টরা কমপ্লেন করে সেটা হলো সেন্সিটিভিটির সমস্যা। কারণ ওয়েদার চেঞ্জ যখন আসে এবং ওয়েদার চেঞ্জের সময় যখন দাঁতের ধরুন ঠান্ডা জল বা গরম জল এগুলো যখন পেশেন্ট ইউজ করে তখন একটা সেন্সিটিভিটির প্রবলেম পেশেন্ট কমপ্লেন করে। এছাড়া যেগুলো রেগুলার সমস্যা সেগুলো তো একটা আছেই। ওয়েদার চেঞ্জের টাইমে ডেন্টাল পেন কখনো অ্যাক্সিলারেট করে, সেগুলো ধরুন ডেন্টাল পেনটা যখন হয় বিশেষ করে রাত্রিবেলার দিকে দেখা যায় পেশেন্ট কমপ্লেন বেশি করে। দাঁতের সমস্যার মধ্যে এগুলো থাকে। এছাড়া ধরুন মাড়ির সমস্যাতে আপনার যেটা থাকে যেটা হচ্ছে যে মাড়ি দিয়ে রক্ত পড়া, যেটা মানে আমাদের সাধারণ বাংলা ভাষায় আমরা যেটা বলি মাড়ি দিয়ে রক্ত পড়া, বা মুখের যেটা একটা দুর্গন্ধ যেটা আমাদের ভাষায় বলা হ্যালিটোসিস, এই সমস্যাগুলো দেখা যায়। এগুলো দেখা যায় এবং তার জন্য উপযুক্ত যেটুকু যত্ন নেওয়ার বা যদি সমস্যা মনে হয় সেটা নেগলেক্ট না করে ডেন্টিস্টের পরামর্শ নেওয়া সেগুলো প্রয়োজন। যত্ন নেওয়ার কথা আপনি যে বললেন, উপযুক্ত কীভাবে যত্ন নেওয়া উচিত? দেখুন, সেন্সিটিভিটি যদি দাঁতের সমস্যা হয় এবং শুধু যদি সেটা ওয়েদার চেঞ্জের টাইমে ধরুন ঠান্ডা জল বা একটু ওয়েদার যদি একটু ঠান্ডা হয় সেই টাইমে যদি সমস্যা হয় তাহলে সেগুলো দাঁতের জন্য ডেন্টিস্টের কাছে গেলে ডেন্টিস্ট ধরুন কিছু টুথপেস্ট বা কিছু মাউথওয়াশ এগুলো ইউজ করতে লাগে, সেগুলোতে ঠিক হয়ে যায়। কিন্তু সমস্যাটা যদি ধরুন সেন্সিটিভিটি ওয়েদার চেঞ্জের টাইমে অনেক সময় দেখা যায় যেটা হচ্ছে দাঁতের ক্যাভিটির থেকেও একটা সেন্সিটিভিটি আসে। কারোর যদি ক্যাভিটির থেকে সেন্সিটিভিটি থাকে সেইটার জন্য কিন্তু কোনো ট্রিটমেন্টের প্রয়োজন। ট্রিটমেন্ট ক্যাটাগরিটা সেটা তো যিনি ডেন্টিস্ট চিকিৎসা করবেন তিনিই ভালো বলতে পারবেন সেই সময় কি মানে তার জন্য উপযুক্ত কোন ট্রিটমেন্ট হবে। কিন্তু বেসিক্যালি আমরা যেটা করি যে পেশেন্ট যদি সেন্সিটিভিটি সমস্যা নিয়ে আসে আমরা প্রথমে দাঁতের কন্ডিশনটা দেখি, বা যে এরিয়াটা হচ্ছে নট অনলি আর স্পেসিফিক টুথ, সেই এরিয়া সবকটা দাঁতই চেক করা হয়। সেটা চেক করার পরে যদি দেখা যায় যে কোনো রকম সেখানে সমস্যা নেই তাহলে কিছু পেস্ট এবং মাউথওয়াশ কিছু ইউজ করলে সেগুলো আস্তে আস্তে সাবসাইড হয়ে যায়। আর মাড়ির সমস্যা যেটা আছে, মাড়ির সমস্যার জন্য ধরুন মাড়ি দিয়ে রক্ত পড়া বা যদি মুখের যে দুর্গন্ধের জায়গাটা এই জায়গাটাকে যদি ঠিক করতে হয় সেটার জন্য সবচেয়ে আগে যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে স্কেলিং করা। স্কেলিং মানে আমাদের যেটা টুথ ক্লিনিংটা করাটা প্রয়োজন, কিন্তু সবসময় মাথায় রাখতে হবে টুথ ক্লিনিং কখনো বছরে একবারের বেশি করা উচিত নয়। রেগুলার চেক আপ ডেন্টিস্টের কাছে নিশ্চয়ই প্রয়োজন। টুথ ক্লিনিং বছরে একবার, তার বেশি নয়। এটা ছাড়া কিছু মেডিসিনস, মাউথওয়াশ বা কিছু পেস্ট সেগুলো ইউজ করলে এটার থেকে মুক্তি হতে পারে। বর্ষাকালে দাঁতের হাইজিন মেনটেন করার জন্য কি কি স্টেপ ফলো করা উচিত? দেখুন, বর্ষাকালে হাইজিন মেনটেনের জন্য যেটা দরকার সেটা হচ্ছে দুটো জিনিস। একটা হচ্ছে ফুড হ্যাবিট আমাদের ঠিক করা দরকার, এবং দিনে দুবার ব্রাশ, যেটা খুবই প্রয়োজন, যেটা আমরা অধিকাংশ মানুষই সেটা করেন না। বিশেষ করে রাত্রে শুতে যাওয়ার আগে যে ব্রাশটা, সেটাও প্রয়োজনটা আছে। দিনের বেলা যেটা করা হয় সেটা ঘুম থেকে ওঠার পরে, সেটা তো দরকারি। দুবার ব্রাশ করা এবং রাতে একবার যদি পসিবল হয় আফটার ব্রাশিং মাউথওয়াশ ইউজ, সেটা করা যেতে পারে। এটার মধ্যে রাখলে যদি রেগুলার মেনটেন্যান্সের ওপর রাখা যায়। আচ্ছা,
অনেকের থেকে আমরা শুনতে পাই যে ঠান্ডা লেগেছে তাই দাঁত ব্যথা করছে, এই কথাটা ভীষণভাবে শোনা যায়। তো ঠান্ডা লেগে যদি দাঁত ব্যথা করে সেই সমস্যা থেকে কি করে মুক্তি পাওয়া যায়? দেখুন, ঠান্ডা লাগার সঙ্গে দাঁত ব্যথার কিছুটা সম্পর্ক থাকলেও থাকতে পারে। তার কারণ হচ্ছে, ধরুন আমাদের ওপরের যে দাঁত আছে তার উপরে আমাদের সাইনাস আছে। সাইনাসের মধ্যে যদি কারোর ঠান্ডা লেগে ইনফেকশন হয়, সেই ইনফেকশন থেকে দাঁতের একটা পেন অ্যারাইজ করে। সেই পেনটা, ঠান্ডা লাগা জিনিসটা আমাদের সাধারণত 3-4 দিন 5 দিন থাকে, অটোমেটিক সাবসাইড হয়ে যায়। যদি প্রয়োজন পড়ে তখন কিছুটা অ্যান্টিবায়োটিক এবং কিছু মানে ব্যথার যে জন্য যেটুকু প্রয়োজন সেটুকু ওষুধের মাধ্যমে সেই জিনিসগুলোকে ওভারকাম করা যায়। তবে এই যে ঠান্ডা লাগার কারণে যদি পেন হয়, সেটা ঠান্ডা লাগা কমে গেলে কমে যাবে। কিন্তু যদি ঠান্ডা লাগার কারণে কমে যাওয়ার পরেও পেনটা কন্টিনিউ চলতে থাকে, তাহলে তখন অবশ্যই সেটার জন্য ডেন্টিস্টের পরামর্শ নেওয়াটা দরকার। সেটা তো তখন সেই কী সিচুয়েশান আছে সেটা দেখে। বাচ্চাদের, বড়দের কথা তো এতক্ষণ শুনলাম, বাচ্চাদের দাঁতের যত্ন কিভাবে নেওয়া উচিত? বাচ্চাদের দাঁতের যত্নটা হচ্ছে, বাচ্চাদের এজের মধ্যে 3টে ভাগ করা হয়। একটা 0 to 2 years, একটা 2 to 6 years অ্যান্ড 6 to 12 years। 0 to 2 years বাচ্চাদের, আমাদের সাধারণত বাচ্চাদের দাঁত ধরুন ওঠে 1 বছরের কাছাকাছি বয়সে। 0 to 2 years বাচ্চাদের মধ্যে যখন দাঁত ওঠার সাথে সাথেই কিন্তু দাঁত ব্রাশ করার একটা হ্যাবিট তখন থেকে বাবা মায়েদের শুরু করা দরকার। তার কারণটা হচ্ছে যে সাধারণত 1-1.5 বছরের বাচ্চারা ব্রেস্ট ফিডিং করে। ব্রেস্ট ফিডিং অনেকেই করে, তো সেই দুধগুলো বা না খেলেও তারা বোতলে যে দুধ খাচ্ছে সেগুলো দাঁতের ওপরে একটা লেয়ার ফেলে দেয় এবং সেখান থেকে দাঁত খারাপ হতে শুরু করে খুব কম বয়সে। এবং যে বাচ্চারা ব্রাশ করার পরে সেটাকে বাইরে ফেলতে পারে না, তাদের জন্য সবসময় আমরা সাজেস্ট করি ফ্লোরাইড ছাড়া টুথপেস্ট, যেটা আমি এর আগে বললাম। তার কারণ অনেক সময় সমস্যা দেখা যায় ফ্লোরাইড ইনটেক করলে। 2 to 6 ইয়ার্সের বাচ্চারা, তারা যখন ব্রাশিং হ্যাবিটটা যখন শুরু হয়, তখন বাবা মায়েরা যেটা করেন যে বাচ্চাদের হাতেই ব্রাশ দিয়ে দেন। সেই জিনিসটা না করে বাবা মায়েদের উচিত প্রথমে অন্তত তাদেরকে একটা ট্রেনিংয়ের জায়গাতে দেওয়া, যে দিনে 2 বার ব্রাশিংটা একটা হ্যাবিটের জায়গায় এনে দেওয়া। ইউজুয়ালি এটা যদি 2 ইয়ার্স থেকে শুরু করা যায়, 1-2 বছরের মধ্যে এটা বাচ্চাদের নিজে হ্যাবিট চলে আসে, তারপর ওরা প্রপারলি করতে পারে ব্রাশিং। দিনে 2 বার ব্রাশ, এটা মাস্ট। এবং সেটা হচ্ছে ফুড হ্যাবিট, যেটা আমি বড়দের ক্ষেত্রেও বললাম। মিষ্টি জাতীয় খাবার, স্টিকি খাবার, আইসক্রিম, চকলেট, এগুলো কম খেতে হবে। কিন্তু বাচ্চাদের তো এগুলো থেকে বঞ্চিত করা যায় না। বাচ্চারা খেলে সেগুলোকে তারপরে যাতে মুখটা একটু ক্লিন করার ব্যবস্থা করা যায়, সেটা একটু খেয়াল রাখা দরকার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবার আমাদের দর্শকদের আপনার জন্য কিছু প্রশ্ন আছে, আমি দেখে নেব প্রথম প্রশ্ন কি রয়েছে। হাই, আমার নাম অর্ঘ্য চক্রবর্তী। আমার কোয়েশ্চেন হলো, ঠান্ডা খেলে দাঁতে শিরশিরানি হয়, এর থেকে কীভাবে মুক্তি পাবো? ঠান্ডা খেলে দাঁতে শিরশিরানি 2টো কারণে হতে পারে। প্রথম কারণ হচ্ছে দাঁতের ক্ষয়জনিত কারণ। আমাদের দাঁতের যে এনামেলটা যেটা আছে, সেই এনামেল যদি কারোর লস হয়ে থাকে, তার দাঁতের একটা শিরশিরানির সমস্যা আসে। আর দ্বিতীয় হচ্ছে দাঁতের ক্যাভিটি, যেটা আমরা সাধারণ বাংলা ভাষা দাঁতে পোকা লাগা বলা হয়। ক্যাভিটি যদি থাকে তার ট্রিটমেন্ট একরকম, দাঁতে যদি ক্যাভিটি না থাকে তার ট্রিটমেন্ট একরকম। সেটা মুক্তি পেতে গেলে, যদি ক্যাভিটি না থাকে, সেটা পেস্ট বা মাউথওয়াশ কিছু ইউজ করলে কিছুদিনের মধ্যে সেটা ঠিক হয়ে যায়। কিন্তু যদি ক্যাভিটি থাকে তাহলে সেটা কিন্তু ঠিক হবে না। সেটা ডেন্টিস্টের পরামর্শ, ক্যাভিটি না থাকলেও ডেন্টিস্টের পরামর্শ নিতে হবে অবশ্যই। কিন্তু ক্যাভিটি থাকলে তখন ট্রিটমেন্টটা নেসেসারি। ট্রিটমেন্টের মধ্যে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট, সেটা ডেন্টিস্ট যিনি সাজেস্ট করবেন কী ধরনের ট্রিটমেন্ট নেসেসারি, সেটা করতে হবে। আচ্ছা, এবার দেখে নেব যে দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে। হাই, আমি সৌভিক পাঠক। আমার প্রশ্ন হলো, গাম ব্লিডিং থেকে কিভাবে মুক্তি পাবো? গাম ব্লিডিং থেকে মুক্তি পেতে গেলে, গাম ব্লিডিং অনেকগুলো কারণে হয়। আগে কারণটা দেখা দরকার, তারপরে তার ট্রিটমেন্ট। কারণের মধ্যে কিছু জিনিস ধরুন থাকে, যেটা হচ্ছে যে দাঁতের মেন যেটা সমস্যা আমাদের সাধারণ মানুষের,
সেটা হচ্ছে দাঁতের যে গোড়ায় যে ময়লা জমে তার থেকে মাড়িতে ইনফেকশন হয়, গাম ব্লিডিং হয়। এই সমস্যা যদি হয় তাহলে প্রথম যেটা সেটা হচ্ছে আমাদের ওরাল হাইজিন মেনটেন করতে হবে। ওরাল হাইজিন যদি আমরা প্রপারলি মেনটেন করি তাহলে আমাদের গাম ব্লিডিং হবে না। ওরাল হাইজিন মেনটেন করা আমি এর আগে যেগুলো বললাম, যেটা হচ্ছে দিনে 2বার ব্রাশ, মাউথওয়াশ ইউজ করা এবং ফুড হ্যাবিটের ব্যাপার, ওগুলো তো থাকবে। সেগুলো সত্ত্বেও যদি থাকে তখন ডেন্টিস্টের পরামর্শ নিয়ে স্কেলিং করানোটা প্রয়োজন হয়। স্কেলিং এবং মানে টুথ ক্লিনিং যেটা হয় সেটা করা, কিন্তু সেটাই বছরে একবার, যেটা আমি বলেছি, অবশ্যই সেটাকে খেয়াল রাখা দরকার। এটা আছে। আর গাম ব্লিডিং আর একটা সমস্যা যেটা আসে সেটা প্রেগনেন্সির টাইমে। প্রেগনেন্সিতে কিছু জিনিস যখন প্লাজেন্টা থেকে কিছু হরমোনস রিলিজ করে, তার জন্য আমাদের যেটা হয় সেটা হচ্ছে একটা মাড়িতে ইনফ্লামেশন হয়, তার থেকে গাম ব্লিডিং হয়। সেটা যদি হয় ওটা নিজে থেকেই সাবসাইড হয়ে যায়। তার জন্য সেটাকে যে স্কেলিং করলে খুব বেশি কাজ হবে বা কিছু, কারণ হরমোনাল জিনিস, এটা চেঞ্জেস কিছু করা যায় না। ওটা অনলি মাউথওয়াশ এবং কিছু পেস্ট এবং ওরাল হাইজিন মেনটেন্যান্সের উপর রাখতে হবে। ওটা নিজে থেকে আফটার ডেলিভারি ওটা নর্মাল হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ। অনেক কিছু টিপস আমরা ডাক্তারবাবুর থেকে পেলাম, অনেক কিছু জানতে পারলাম। আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর এরকম আরও অনেক হেলথ কথার এপিসোড দেখার জন্য প্রত্যেক বুধবার এবং শুক্রবার ঠিক সন্ধে 6টায় চোখ রাখতে হবে জিও বাংলার পর্দায়। নমস্কার।